আজ 12ই অগস্ট বিশ্ব হাতি দিবস। প্রিয় দর্শক, আপনারা কি জানেন হাতি কত বড়? হাতি এই যে তিমি আছে, আমরা নীল তিমি বলি, সমুদ্রে বসবাস করে। 20টা হাতি একত্র করলে একটা তিমির সমান হয়। অর্থাৎ হাতিটাও কিন্তু স্থলজ যে আবাস আছে পৃথিবীতে, এই ডাঙার মধ্যে সবচেয়ে বৃহৎ প্রাণী হচ্ছে হাতি। আমরা সাধারণত যে হাতি দেখি, এই হাতিটি কালো রঙের হয়। আপনারা কি জানেন যে হাতি গোলাপি হতে পারে এবং হাতি কিন্তু সাদাও হয়। তবে এই সাদা অথবা গোলাপি হাতি এটি প্রকৃতিতে কিন্তু খুবই বিরল, খুব বেশি দেখা যায় না, একেবারেই কম। বন পরিবেশে একমাত্র গোলাপি হাতি আছে শ্রীলঙ্কাতে। দ্বিতীয় যেটি দেখা গেছে সেটি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়। গত জুন মাসের 15 তারিখে এই গোলাপি হাতি প্রথম দেখা যায়। হাতি নিয়ে আমার দীর্ঘদিনের গবেষণা আছে। আমি হাতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের গবেষণা শুরু করি আজ থেকে 24 বছর আগে। যেই হাতির দলে একটি গোলাপি শাবক জন্ম নিয়েছে সম্প্রতি, এই দলটি আমি 24 বছর আগে যখন আমার গবেষণা করি তখন আমি দেখতে গিয়েছিলাম, এবং সেই সময় এই হাতির তাড়া খেয়েছিলাম। হাতি কিন্তু তাড়া দেয়, আপনি যদি খুব কাছে যান তাহলে ও বিব্রত বোধ করে এবং বিরক্ত হয়, ফলে কিন্তু মানুষকে হাতি তাড়া করে। এবং হাতির তাড়াটা কিন্তু এই বাঘের চাইতেও ভয়ঙ্কর হয়। যারা এর মুখোমুখি হয়েছেন তারা জানতে পারবেন। আমি এই হাতির 25 বছর আগে যেই হাতির তাড়া খেয়েছিলাম, গত মাসের 15 তারিখে সেই হাতির দলের মুখোমুখি হয়ে আরেকবার। আমি যখন গোলাপি হাতির খবর পাই একটা ফেসবুকের একটা লিঙ্কে, এরা কাপ্তাই লেক সাঁতরিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল। সাধারণত গোলাপি হাতি যখন গা ভিজে যায় পানিতে, তখন এর রংটা খুবই উজ্জ্বল গোলাপি হয়, এবং দেখতে তখন বোঝা যায় যে অন্যান্য হাতি থেকে এটি খুব আলাদা। সেই ছবি দেখে আমি সাথে সাথে সিদ্ধান্ত নেই আমি সেই হাতি দেখতে যাব। আমি দুপুরবেলা সেই সংবাদ পাই, আমি রাতের বাসে চলে যাই রাঙ্গামাটি। আমি ভোরবেলা রাঙ্গামাটিতে পৌঁছাই, সেখান থেকে স্পিডবোট নিয়ে আমি সেই জায়গায় পৌঁছাই প্রায় 1.5 ঘন্টা স্পিডবোট চালিয়ে। বন বিভাগের সহযোগিতায় সেখানে ভোরবেলা 10:30টার দিকে আমি পৌঁছে যাই, এবং দেখি যে একটা ছোট্ট আইল্যান্ডের মতো জায়গা, এরকম একটা জায়গায় বন পরিবেশের মতো, সেখানে হাতির দল অপেক্ষা করছে, বিশ্রাম নিচ্ছে। আমরা পাশের একটা আইল্যান্ডে গিয়ে অবস্থান নিই, আমার সাথে আমার এক গবেষক ছাত্র ছিল। আমরা দীর্ঘ 3 ঘন্টা সেখানে বসে থাকি। আমরা হাতি দেখতে পাচ্ছি, কিন্তু সেই বাচ্চাটি দেখতে পাচ্ছি না। অর্থাৎ যেই বাচ্চা দেখার জন্য এত কষ্ট করে গিয়েছি ঢাকা থেকে, আমরা সিদ্ধান্ত নিই যে হাতিকে বিরক্ত না করে পাশের যেই পাহাড় আছে সেই পাহাড়ে বসে থাকব। হাতি যখন বের হবে তখন তার ছবি তুলব এবং তাকে দেখব। কিন্তু হাতি বের হয় না। আমরা সারা দিন বসে থাকি, আমাদের খাবার দাবারেরও কোনো খোঁজ নেই, কিন্তু বসে আছি। হাতির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, আমার একটা আকর্ষণ আছে, আমার একটা সম্পর্কও আছে, কারণ সেটিও প্রায় 25 বছর আগের কথা। ফলে আমরা অপেক্ষা করতে থাকি এবং বিকেলের দিকে হাতি একটু একটু বের হতে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই হাতির দল 3টি হাতি শুয়ে আছে, ঘুমাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, গাছের নিচ দিয়ে দেখা যাচ্ছে। আমরা সেই গোলাপি হাতির শাবকটি মাঝে মধ্যে একটু একটু দেখা যায়, তার সুরের ছবি তুলতে পারি, তার পায়ের ছবি তুলতে পারি, কিন্তু পুরো দেহের ছবি তুলতে পারি না। কিন্তু আমরা আশাও ছাড়ি না। আমাদের পরিকল্পনা হচ্ছে যে সারাদিন বসে থাকবো, সন্ধ্যায় যখন বের হবে তখন হলেও তাকে দেখব। ফলে একটা পর্যায়ে যখন বের হয়, আমরা আইল্যান্ডের আরেক পাশে যাই, যে পাশ দিয়ে বের হয়, তার ছবি তোলার জন্য। হাতির ছবি তুলতে গিয়ে এক পর্যায়ে প্রায় 20 মিনিট সময় পাই হাতির ছবি তুলতে, বেশ কাছ থেকে। এক পর্যায়ে হাতির দল তাড়া করে। আমি যেহেতু একটু কাছে ছিলাম, আমি পেছন দিকে দৌড় দিই, কিন্তু লম্বা লম্বা ঘাস ছিল সেখানে এবং কিছু গাছও ছিল। আমি সেগুলোর সাথে পেঁচিয়ে পড়ে যাই, এবং সেখানে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ওই সময়ে পাশের বাড়ির একটা বাচ্চা ওখানে এসেছিল, একটা বাচ্চা মেয়ে। সেই মেয়েকেও ওর বাবাও ছিল সাথে, আমি তাকে বারবার বলছিলাম যে আপনি এখান থেকে চলে যান, হাতি কিন্তু খুবই ভয়ানক হতে পারে, কিন্তু আমার কথা শোনেনি। কিন্তু শেষ পর্যন্ত যেটি হয় যে হাতি এসে প্রথমে ওই মেয়েকে আঘাত করে, মেয়ে পড়ে যায়, হাতির 2 পায়ের মাঝখানে মেয়ে বলের মতো হয়ে যায়। হাতি ওই মেয়ের সাথে যখন সংঘর্ষ হয়, এই সংঘর্ষের কারণে আমি বেঁচে যাই। আমি তার ঠিক 3 ফিট সামনে উপর হয়ে পড়ে আছি। তখন আমার কয়েক মিনিটের সেন্স ছিল না আমার, এবং হাতি ওখান থেকে ফিরে যায়, কারণ হাতিরও তো বাচ্চা আছে ওখানে। ফলে হাতি তার বাচ্চার সিকিউরিটির জন্য হয়তোবা, আমি ধারণা করি আমার অভিজ্ঞতা থেকে, যে সে ওখান থেকে ফিরে যায়
এবং আমি সেই আক্রমণ থেকে রক্ষা পাই, কারণ হাতি আমাকেই নিশানা করেছিল। আমার সাথে ক্যামেরা ছিল লম্বা লেন্সের, আমি ওই বাচ্চার তুলনায় বড় এবং আমি খুব কাছে ছিলাম। ফলে সেই বাচ্চাটার জন্য হয়তো অলৌকিকভাবে আমি বেঁচে আসি এবং সেই রাতে আমি ঢাকায় ফিরি। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই হাতি বা বাঘ এই ধরনের গবেষণা করতে গিয়ে অনেক এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি, বাঘের মুখোমুখি হয়েছি, কিন্তু হাতির সাথে যেই ঘটনাটা ঘটেছে এটি আমার ছাত্রছাত্রীদেরকে আমি বলি যে এটি আমার দ্বিতীয় জীবন। কারণ এখান থেকে আসলে বেঁচে আসার মতো যেই পরিস্থিতি তৈরি হয়েছিল এটি আসলে ভুলবার নয়, আমি এখনো ভুলতে পারি না। কিন্তু এটার সাথে যেই বিষয়টি আপনাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই হাতি কেন তারা করলো, বা হাতি বাঘ এরা কেন বিপন্ন হয়ে পড়েছে, এর কারণটা হচ্ছে এই বনাঞ্চলগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। ওর যে বাড়িঘর, ওর যে বন, এটাই হচ্ছে ওর বাড়িঘর। এই বনে গাছ থাকবে, বাঁশ থাকবে, এখানে লতা পাতা থাকবে, যেটা হচ্ছে হাতি খাবে। কিন্তু আমরা মানুষেরা এই গাছ কাটছি, এই বন পরিষ্কার করছি, তার থাকার জায়গা আমরা শেষ করে ফেলেছি। আমি মানুষ হিসেবে যদি আমার ঘর না থাকে, আমার বাড়ি না থাকে, আমি কোথায় ঘুমাবো? আমার যদি খাবার না থাকে আমি কি করব? আমি কিন্তু বাঁচতে পারবো না, স্বাভাবিক থাকতে পারবো না। ফলে হাতি আমাদের দেশের যেখানে বসবাস করে এই জায়গাগুলো দিনে দিনে নষ্ট হচ্ছে আমাদের মানুষের কারণে। আমার যেরকম বেঁচে থাকার অধিকার আছে, তেমনিভাবে হাতির কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। এই প্রাণীকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কিন্তু এদেরকে রক্ষার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। আমি একজন গবেষক হিসেবে যতটা দায়িত্ব, আপনি একজন নাগরিক হিসেবেও কিন্তু সেই দায়িত্বটা আছে। এটি শুধু সরকার, বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব না, এটি সবারই দায়িত্ব। এই গোলাপি হাতি এতটাই বিরল যে এর আরেকটি মাত্র রেকর্ড আছে শ্রীলঙ্কাতে। আমাদের দেশে এটি হচ্ছে দ্বিতীয় রেকর্ড। এই গোলাপি হাতির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা বিশেষ জিনের কারণে এই গোলাপি হয় রংটা। এটি গবেষণার একটা বড় ধরনের একটা উপাদান। অর্থাৎ এই গোলাপি হাতি তার দলকে বাঁচিয়ে রাখা, তারা যাতে কোনো সমস্যায় না পড়ে সেটার দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। ফলে আমরা যেটি করতে পারবো যে ভবিষ্যতে কিন্তু এই গোলাপি হাতির পরে এর থেকে কোনো বাচ্চা গোলাপি হয় কি না, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আসলে প্রকৃতিতে অনেক কিছু থাকে বিজ্ঞানীরা বের করতে পারেন না, বা হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু বহু অজানা জিনিস আছে। এই গোলাপি হাতিও সেরকম একটি প্রকৃতির বিস্ময়। এটি যদি আমরা আরো পরিপূর্ণভাবে জানতে চাই তাহলে কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের দেশে মাত্র 250 থেকে 270টির মতো হাতি আছে, অথচ আমাদের অনেক দেশেই, যেমন ভারতে প্রায় 60,000 হাতি আছে। এত হাতি আছে আর আমাদের দেশে মাত্র 250টা হাতি আমরা বাঁচিয়ে রাখতে পারছি না। এটি কিন্তু একদিকে হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার, আরেকদিকে হচ্ছে আমাদের লজ্জারও ব্যাপার। এবং এটি একটা ঐতিহ্যের স্মারক। হাতির সাথে মানুষের সম্পর্ক কিন্তু বহুদিনের। আপনারা জানেন কি না যে হাতি একসময় মুঘল রাজাদের সৈন্যবাহিনীতে ব্যবহার করা হতো। আরো মজার তথ্য দিই, আমাদের পাশেই আছে হাতির ঝিল। জানেন এই নামটা কেন হলো? আরেকটি নাম আছে পিলখানা, একেবারে পাশে, এবং সেই সাথে আছে একটা রাস্তার নাম এলিফ্যান্ট রোড। এগুলো একটার সাথে আর একটা সম্পর্কিত। কিভাবে? এই পিলখানা, পিল শব্দটা আসলে এসেছে ফিল থেকে। এই ফিল শব্দটা হচ্ছে আরবি শব্দ, ফিল মানে হাতি। এবং আপনারা জানেন যারা মুসলমান ধর্মীয় গ্রন্থ পড়েন, কোরআন শরীফে একটা সূরা আছে, সেটা হচ্ছে আল ফিল, এবং সেখানে হাতির গল্প আছে। কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল আব্রাহা নামে যে রাজা, ইয়েমেনের রাজা ছিল তখন, তিনি হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসেন। সেটার সাথে হাতির সম্পর্ক, তার মানে বুঝতে পারেন যে হাতির সাথে মানুষের সম্পর্ক বহু পুরনো। মুঘল রাজারা হাতি সৈন্য হিসেবে ব্যবহার করত, এবং ব্রিটিশ যখন এই অঞ্চল দখল করে, আমাদের আজকের যে পিলখানা ঢাকা শহরে, এখানে হাতি রাখা হতো। এটা বাংলায় বলা যায় হাতিশালা ছিল। সেই হাতির কিন্তু পানি লাগে প্রতিদিন। জানেন হাতি কতটুকু পানি খায়, পানি পান করে? প্রতিদিন 150 লিটার পানি লাগে হাতির। এবং প্রতিদিন খাবার লাগে কতটুকু জানেন? 250 কেজি। তাহলে এই যে এত পরিমাণ খাবার, এত পরিমাণ পানি, এবং হাতি কিন্তু গোসল করতে খুব পছন্দ করে। পানি পেলে ওরা অস্থির হয়ে পড়ে, আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। এই যে পিলখানার কথা বললাম, এই পিলখানার হাতি এলিফ্যান্ট রুট দিয়ে নিয়ে দলে দলে হাতির ঝিলে নিয়ে গোসল করাতো। এখন যে হাতির ঝিল দেখেন, এই হাতির ঝিলে গোসল করানো হতো। দেখেন, পিলখানা, এলিফ্যান্ট রোড, হাতির ঝিল, এগুলোর সাথে আমাদের ইতিহাসের একটা সম্পর্ক আছে। ফলে এই হাতি, আমরা হয়তো আজকে হাতি কোণাঠাসা হয়েছে, একেবারে খুব গভীর বনের দিকে থাকে, কিন্তু একসময় ঢাকা শহরে এরকম হাতি রাখা হতো। সেই হাতি আপনি নিশ্চয়ই চাইবেন না আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাক। তাই এই হাতিকে রক্ষা করা, এই হাতিকে বাঁচিয়ে রাখা
শুধু সরকারের নয়, সকলের দায়িত্ব। হাতি সম্পর্কে জানাও কিন্তু প্রয়োজন। একটা বনে হাতি থাকা মানে কি জানেন? এই বনের জীববৈচিত্র্য, বিভিন্ন ধরনের গাছপালা, এই আমরা অনেক সময় বলি যে হাতি হচ্ছে বনের একটা প্রাকৃতিক ফ্রেন্ড অথবা কৃষক। সে যে গাছপালা খায়, এই গাছপালার মধ্যে অনেক বীজ থাকে এবং হাতির যে মল ত্যাগ করে, এই মলটা হচ্ছে পরিপূর্ণভাবে কিন্তু হজম হয় না। এবং অনেক গাছের বীজ আছে, উদ্ভিদের বীজ আছে, হাতির খাওয়ার ফলে এটার মাধ্যমে বের হলেই ওই গাছের ওই বীজের অঙ্কুরোদ্গম হবে, ওখান থেকে গাছ হবে। হাতি না খেলে ওই গাছটা হবে না। তার মানে দেখেন, এবং এক জায়গার থেকে আরেক জায়গায় গাছের বীজ নিয়ে যায়। আমরা বলি যে বনের যে সম্প্রসারণ হয়, বন যে বিস্তার ঘটে, এটি হচ্ছে হাতি করে। এবং এখানকার মাটির উর্বরতা, পানি প্রবাহ, এগুলো ঠিক রাখার জন্য একটা বনে হাতি থাকার প্রয়োজন আছে। কিন্তু এই ধরনের যেই সম্পদ বা বনের গাছপালা, লতাপাতা, পানি প্রবাহ, ঝর্ণা, এগুলো কিন্তু দিনে দিনে খারাপ হচ্ছে। এবং এর প্রধান কারণ কি জানেন? কে এর জন্য দায়ী? আমরা মানুষেরা। আমরা যদি এই আবাস ঠিক না রাখতে পারি, এই হাতিগুলো কিন্তু একসময় বিলুপ্ত হবে। বাংলাদেশে কোথায় কোথায় হাতি আছে জানেন? কিছু হাতি বসবাস করে বর্ডার এলাকায়, যেমন শেরপুরে হাতি মানুষের একটা সংঘাত কিন্তু আছে, আপনারা হয়তো দেখে থাকবেন, জেনে থাকবেন। এখানে প্রায় 100 হাতি আছে দুইটা দলে। এই হাতিগুলো আন্তর্জাতিক যে সীমানা আছে সেখানে ভারত কাঁটাতারের বেড়া তৈরি করেছে, ফলে হাতিগুলো এখন বাংলাদেশের ভেতরে। এখানে তেমন বন নেই, ফলে মানুষের ঘরবাড়িতে হানা দেয়, মানুষের ফসলের ক্ষেতে হানা দেয়। এটি আমাদের হাতি সংরক্ষণের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। কিন্তু আমরা যদি সকলে সচেতন হই এবং আমরা যদি হাতিকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে প্রতিনিয়তই চেষ্টা করে যেতে হবে, আমাদের সংঘাত কমাতে হবে, হাতির জন্য আমাদেরকে কিছু ছাড় দিতে হবে। সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর আমাদের হাতি আছে কক্সবাজার কিছু বনে, আমাদের টেকনাফ অঞ্চল, আমাদের ইনানি বনাঞ্চলে আছে, আমাদের চট্টগ্রামের লোহাগাড়াতে চুনাতি বন্যপ্রাণী অভয়ারণ্য, সেখানে হাতি আছে, বাঁশখালীতে হাতি আছে, আমাদের রাঙামাটিতে বিশেষ করে কাপ্তাই লেকের কথা বললাম, সেখানে হাতি আছে, খাগড়াছড়ির কিছু বনে আমাদের হাতি আছে। এছাড়া আমাদের কয়েকটি হাতি টিকে আছে মৌলভীবাজারের যে বনাঞ্চল আছে সেখানে। এ হচ্ছে আমাদের মোটামুটি বন্য হাতির বসবাস। এই হাতি সংরক্ষণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।